নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। শুরু করছি 5টার পাঞ্চ। আর 5টার পাঞ্চের শুরুতেই যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, যে 4 তারিখ 4 ডিসেম্বর শেষ হচ্ছে, যারা বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দিয়েছেন সেই ফর্ম জমা নেওয়ার শেষ দিন। তথ্য বলছে এখনো পর্যন্ত সেই এনুমারেশন ফর্ম প্রায় 98-99% এরকম একটা কাছাকাছি সংখ্যায় পৌঁছে গিয়েছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে। সামান্য কিছু ফর্ম দেওয়া বাকি রয়েছে 1-2 বা 3%। সেটা কিন্তু 100%-এর মধ্যে অনেক কম। সেটা হয়তো আগামী 4 তারিখের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বিগত দুদিনে প্রায় 10-14 এবং সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রায় 20 লক্ষ ফর্ম যা দেওয়া হয়েছিল বিভিন্ন বাড়িতে, সেই ফর্ম ফিল আপ করে ফেরত আসেনি, অর্থাৎ জমা পড়েনি। আর এই প্রসঙ্গে আমাদের একটু আপনাদের মনে করিয়ে দিতে হবে, প্রায় 47 লক্ষ ফর্ম বিহারে যেগুলো জমা পড়েছিল, যারা দেখা যাচ্ছে স্থান পরিবর্তন করেছেন, অনেকে মারা গেছেন, অনেকে ভুয়ো ভোটার, অনেকে অবৈধ ভোটার, সেই সংখ্যাটা ছিল প্রায় 47 লক্ষ। ফলে 47 লক্ষ ভোটারের নাম যারা কিন্তু আগের তালিকায় ছিল তারা বাদ গিয়েছেন। তাহলে প্রসঙ্গ উঠে আসছে, বাংলায় কি তেমনই সংখ্যা দেখা যাবে, নাকি তৃণমূল যে দাবি করছে যে সেই সংখ্যাটা 200-300, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী সংখ্যা হতে পারে 200-300-100 এইরকম একটা পর্যায়ে, অর্থাৎ যারা পালিয়ে যাচ্ছেন বলে গত কয়েকদিন ধরে বিভিন্ন চেকপোস্ট বা বর্ডারে দেখা যাচ্ছে, নাকি সংখ্যাটা ওই 50,000 বা শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী 1 কোটিতে পৌঁছে যাবে। এই টানাপোড়েনের মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন কোনো ভোটারের নাম, বৈধ ভোটারের নাম বাদ যাবে না, তিনি তাড়াতে দেবেন না। একই সঙ্গে তিনি এটাও বলেছেন 9 তারিখ যেদিন খসড়া তালিকা প্রকাশ হবে সেদিন ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, পরিস্থিতি অত্যন্ত বেগতিক হতে পারে, এমন একটা আশঙ্কা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনে করছেন বৈধ ভোটারদের নাম বাদ গেলে রাস্তায় নামা ছাড়া কোনো গতি থাকবে না। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শোনাই। আমরা মনে করি আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে, আমার 10 জন প্রায় হাসপাতালে আছে। কাল পর্যন্ত 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর সময়, মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে সেটাও লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। বিএলওদের কি করবে? বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, রামের জায়গায় শাম চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। অর্থাৎ 9 তারিখ ড্রাফট লিস্ট বেরোনোর কথা, এবং সেই ড্রাফট লিস্টে যদি দেখা যায় সত্যি বৈধ ভোটারদের নাম বাদ গেছে তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, এমনটা আশঙ্কা বা অনুমান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে আমাদের আলোচনা শুরু হবে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ বাবুকে স্বাগত জি 24 ঘন্টায়। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিজেপির তরফে অঙ্কন দত্ত। অঙ্কনকেও স্বাগত। আমি প্রথমে একটু বৈশ্বনাথ বাবু আপনার কাছে চলে যেতে চাইবো। বৈশ্বনাথ বাবু, শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন 1 কোটি নাম বাদ যাবে, 1 কোটি নাম বাদ যাবে। এর আগেও আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী বহু অবৈধ ভোটারদের তালিকা নির্বাচন কমিশনে একেবারে ব্যাগ ভরে ভরে দিয়ে এসেছিলেন, সেই ছবিও আমরা দেখেছি এর আগে। এখন প্রসঙ্গ হচ্ছে বিজেপি জানে 1 কোটি নাম বাদ যাবে, আপনাদের কাছে কি তথ্য আছে? দেখুন, আমি একটা কথা বলে দিই, আমরা প্রথম থেকে যে কথা বলে আসছি যে সময়সীমার মধ্যে এই কাজটা করা হচ্ছে, যেটা করতে গিয়ে মহারাষ্ট্রে অভিযোগ উঠেছে যে কারচুপি করে বিজেপি পার্টি নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টকে কারচুপি করেছে, যে অভিযোগ দিল্লিতে উঠেছে, যে অভিযোগ বিহারে উঠেছে, যে অভিযোগ হরিয়ানায় উঠেছে, যেটা শুভেন্দু আগে থেকে বলতে চাইছেন, তার মানে ওনারা নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটারের নাম বাদ দিতে চাইছেন। 2024 সালেই তো লোকসভা নির্বাচন হয়েছিল, 2024 সালে তো এই ভোটার লিস্টের ওপরেই তো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
তাহলে এই ভোটার লিস্টকে এতগুলো লোকের নাম বাদ দেওয়ার যে পরিকল্পনা ওনারা করছেন বা ওনার কথা থেকে এটা আসছে, ওনারা মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলছেন, এইটা কিন্তু যা করবার চেষ্টা করছেন এটা বাংলার মাটিতে আমরা বরদাস্ত করব না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, একজনও যদি বৈধ ভোটারকে যদি এলিজেবল ভোটারকে বাদ দেওয়া হয় তাহলে আমরা নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলবো না। আমরা রাস্তায় লড়াই করব, আমরা আইনে লড়াই করব। এটা হতে পারে আমি বৈষ্ণব বাবু এখানে একটা স্পষ্ট কথা আমি একটু উল্লেখ করতে চাই, আমি বিজেপির কাছে যাব সেই প্রশ্ন নিয়ে। নির্বাচন কমিশনও কিন্তু আপনাদের কথাই বলছে, নির্বাচন কমিশন বলছে বৈধ ভোটারদের নাম বাদ নয়, অবৈধভাবে যারা রয়েছেন, যারা বিভিন্ন অসৎ উপায়ে নাম হারিয়ে ভারতে রয়েছেন তাদের বাদ দেওয়া হবে। কিন্তু আলোচনা বারবার ওখানে সে থেকে যাচ্ছে যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া। আমি এখানে একটু অঙ্কনের কাছে জানতে চাই, অঙ্কন তোমরাও তো বৈধ ভোটারদের নাম বাদ যাক চাও না, তাই তো? নাকি চাও? তৃণমূলের দাবি অনুযায়ী ভারতীয় জনতা পার্টি আজ অব্দি কোথায় দাবি করেছে যে আমরা বৈধ ভোটারদের নাম বাদ যেতে যাওয়ার পক্ষে রয়েছি? আমরা তো কখনো বলিনি। তৃণমূল কংগ্রেসের এখন যে সমস্ত যুক্তিগুলো নেই, যুক্তিগুলো শুনলে ঘোড়া গাধা গরু সবাই হাসছে। কারণ তৃণমূল কংগ্রেসের যুক্তির কোনো শুরুও নেই শেষও নেই, সেই যুক্তির কোনো মাথামুন্ডু কেউ খুঁজে পাচ্ছে না। বললেন যে 2024 সালে তো এই ভোটার তালিকায় দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, তাহলে এই ভোটার তালিকায় 26-এর ভোট হবে না কেন? আচ্ছা, 1999-এ তো যে ভোটার তালিকায় দেশের সাংসদ নির্বাচিত হয়ে রেলমন্ত্রী, পরে কয়লা মন্ত্রী, পরে দপ্তরহীন মন্ত্রী হয়েছিলেন, সেই ভোটার তালিকাও তো সংশোধন হয়েছিল 2002 সালে। তখন কি মমতা বন্দ্যোপাধ্যায়, তখন এসআইআর হচ্ছে 59 লাখ, প্রথম খসড়া তালিকায় নাম বাদ গেছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি রিজাইন করেছিলেন মন্ত্রী পদ থেকে, না সাংসদ পদ থেকে তখন রিজাইন করেছিলেন? না এই 2024-এ যে ভোটার তালিকায় প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, সেই ভোটার তালিকাতেই তো 21 সালে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেও কি উনি অবৈধ ঘোষণা করছেন? এই যুক্তির কোনো মাথামুন্ডু থাকে না। আচ্ছা, এখানে বললেন বিহার ভোট নিয়ে, বিহারে 2 সপ্তাহ আগে ভোট হয়ে গেছে। বৈষ্ণব বাবু এত প্রথিতযশা একজন আইনজীবী, ওনার দলে আরো সব সুপ্রিম কোর্টে লড়া আইনজীবী রয়েছে, একটা অভিযোগ দেখাতে পারবেন সুপ্রিম কোর্টে ফাইল হয়েছে, পাটনা হাইকোর্টে ফাইল হয়েছে, কিংবা নির্বাচন কমিশনের কাছে ফাইল হয়েছে? এই কথাগুলো বলে কাদের বাঁচাতে চান? মিঠু মোল্লা, আপনারা সাংবাদিকরা তাকে ক্যামেরার সামনে ধরেছেন, উনি বলেছেন 2.5 বছর আগে ওপার বাংলা থেকে আইসি তৃণমূলের পঞ্চায়েত আমারে ভোটার কার্ড কইরা দিছে। মিঠু মোল্লা ওপার বাংলা থেকে এসেছে, মর্জিনা বিবি আপনাদেরই ক্যামেরা ধরেছে, সে বলেছে যে তৃণমূলের লোকে আমাকে ভোটার কার্ড করে দিচ্ছে। এইবার তৃণমূল বাংলাদেশ থেকে জামাতিদের ধরে এনে, জিহাদিদের ধরে এনে ভোটার কার্ড বানিয়ে দেবে, এটা তো চলতে পারে না। আমি এখানে একটু বৈষ্ণব বাবু আমি একটু অ্যাড করতে চাইবো, এর উত্তর অবশ্যই আপনি দেবেন। 2 হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় অভিযোগ করেছিলেন যে বাংলায় অনুপ্রবেশকারীরা সিপিএম এর ভোট ব্যাংকে পরিণত হয়েছে, যে কারণে সংসদে তীব্র বিক্ষোভ, এবং সেই মাইলস্টোন বিক্ষোভ নিয়ে আজও কথা হয় রাজনীতিতে। আমি কি উত্তর দেবো? হ্যাঁ, নিশ্চয়ই। বিজেপির যিনি প্রতিনিধি তিনি অনেক নাম বললেন, উনি সুভাষ নস্করের নামটা বলছেন না কেন? স্বরূপনগরের পঞ্চায়েত সদস্য, বাংলাদেশের ভোটার, সঙ্গে সঙ্গে ভারতবর্ষের ভোটার। নিশীথ প্রামাণিককে তো সেখানকার লোকেরাই বলে উনি হিন্দু, ওনাদের বিজেপি করলে সে শরণার্থী। না, হিন্দু হলে বিজেপি করলে শরণার্থী, আর হিন্দু হলে তাহলে আর দল করলে সে হয়ে গেল অনুপ্রবেশকারী। এটা লজিক। শরণার্থী বিজেপি করলে বাংলা থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে আসা সমস্ত ছিন্নমূল হিন্দুরা শরণার্থী। সরকার দেখুন, আপনার কথার মাঝখানে কিন্তু আমি একটা কথাও বলিনি, আমাকে বলতে দিন। আমি বলছি সুভাষ নস্কর, নিশীথ প্রামাণিক, স্বপন মজুমদার, অসীম সরকার, আপনাদের জগন্নাথ সরকার বলেছে আমরা ক্ষমতায় আসলে আমরা এপার বাংলা ওপার বাংলা এক করে দেবো। তাহলে কোন কথাটাকে আমরা বিশ্বাসযোগ্য হিসাবে ধরবো? আপনারা বিজেপি বলছে যে ওদের দল করলে শরণার্থী, কেউ বলে, আর ওদের দল না করলে অনুপ্রবেশকারী। ওপার বাংলা থেকে আসা হিন্দু হলে শরণার্থী। হিন্দু বড় গলায় বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা অঙ্কন বৈষ্ণব বাবু যে কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা 24 ঘন্টায় ফার্স্ট ব্রেক করেছি, যে যেখানে জগন্নাথ সরকার পরিষ্কার বলছে কাঁটা তারের বেড়া কিছু রাখা উচিত নয়, নদিয়ার একটি সীমান্তবর্তী অঞ্চলে গিয়ে এই বক্তব্য রেখেছিলেন। একই সঙ্গে এই প্রশ্নও তো উঠবে, মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার তুলেছেন যে এনআরসিতে দেখা গেছে আসামে বহু হিন্দু লোকেদের নাম বাদ গেছে।
আসামের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে একটা কথা বলে দিয়েছেন যে কোনো হিন্দু শরণার্থী না ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, না তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে, না তার ওপর কোনো পুলিশি নির্যাতন হয়েছে। ব্যাপারটা কি বলুন তো, হিন্দু শরণার্থী যারা ধর্মীয় উৎপীড়নের শিকার হয়, যারা মুসলিম মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হয়, তাদের গলা মানে তাদের হয়ে আমরা গলার জোর গলায় এই কথাটা বলবো, গলার জোরে বলবো। সে তৃণমূল করুক, বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, কিচ্ছু যায় আসে না। ওপার বাংলায় যারা হিন্দু, যারা উদ্বাস্তু হচ্ছে ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে, তাদের রাজনৈতিক রং না দেখে আমরা তাদের নাগরিকত্বের পক্ষে সওয়াল করি। তারা এপার বাংলায় আসবে, তারা এপার বাংলায় এসে তারা ভোটাধিকার পাবে, এই পক্ষে সওয়াল করি। কিন্তু এই যে নিশীথ প্রামাণিকের সাথে মিঠু মোল্লার নামটা গুলিয়ে দিলে হবে না। মিঠু মোল্লা কি ওপার বাংলায় ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে উৎপীড়নের শিকার হয়ে এপার বাংলায় এসেছেন? এই কথাগুলো তো বলতে হবে। সাদ রাডির মতো আনসারুল্লাহ বাংলার ঘোষিত মুসলমান জঙ্গি, সে কি ওপার বাংলায় উদ্বাস্তু হয়ে এপার বাংলায় এসেছে? আসেননি তো। তারা তো ধর্মীয় উৎপীড়নের শিকার হচ্ছেন না, হিন্দু হিসেবে বৌদ্ধ হিসেবে তো ধর্মীয় অত্যাচারের শিকার হচ্ছেন না। তাদেরকে কেন জামাই আদর করবেন আপনাদের ভোট ব্যাংক বলে? সাদ রাডির মতো জঙ্গি কেন এই পশ্চিমবঙ্গে ডবল ডবল ভোটার কার্ড পাবে আপনাদের ভোট ব্যাংক বলে? আমরা তো এই কথাটাই বলছি। আজকে ব্যারাকপুর বিধানসভায় 3000 ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছি। আমরা অন্যায় করেছি। আজকে বিরোধী দলনেতা 13 লক্ষ এরকম নাম খুলে দিয়েছে। এক মিনিট, আমি অঙ্কন একটু থামাচ্ছি। আমি একটু শোনাতে চাইবো, আমি এরপর বসেনদের কাছে আসবো। আমি একটু শোনাতে চাইবো যে শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির রাজ্য সভাপতি হোক শ্রমিক ভট্টাচার্য, তারা কিন্তু ওই 1 কোটির অঙ্ক নিয়ে একদম হিসেব কষে বসে আছে। কারণ শুভেন্দু অধিকারী বলেছিলেন 3-4% ভোট বাড়াতে পারলেই দেখা যাচ্ছে তৃণমূলকে হটিয়ে রাজ্যে ক্ষমতায় চলে আসবে বিজেপি। আর তৃণমূল বলছে এটাই হচ্ছে গেম প্ল্যান এসআইআর এর। বাংলায় আমি শোনাবো কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দল নেতা তো দূরের কথা, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে 1 কোটির বেশি ভোটার লিস্টের নাম বাদ যাবে। যত প্রক্রিয়া এগোবে তত তৃণমূল কংগ্রেসী নেতাদেরও নামও প্রকাশ্যে আসবে। বৈষ্ণববাবু, অঙ্কটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। গত বিধানসভা এবং লোকসভার নিরিখে যে পার্সেন্টেজ ভোট বাড়ানোর কথা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলছেন যে হিন্দু ভোটকে একত্রিত করার কথা, যদিও সাম্প্রতিককালে একটু সুর চেঞ্জ হয়েছে। তিনি বলছেন জাতীয়তাবাদী মুসলিমদেরকে আহ্বান জানিয়েছেন। এখন এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? আমি একটা কথা বলবো যে নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে মোদি বাবু বললেন যে সবকা সাথ সবকা বিকাশ। তারপর যেই 18 থেকে 12 হয়ে গেল আর আমরা 22 থেকে 29 হয়ে গেলাম, বিজেপির ভোট সংখ্যা কমে গেল, আমাদের সংখ্যা বেড়ে গেল। তারপর এই শুভেন্দু বাবুই বলল হাম উসকো সাথ জো হামারা সাথ। তার মানেটা কি? এরা পুরো রাজনীতিটা করতে চাইছে মানুষের সঙ্গে মানুষকে বিভাজিত করার জন্য। ভারতবর্ষের সংবিধান যেখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলেছে, সেখানে উনি বলছেন যে যারা সংখ্যালঘু মানুষ এই দেশে, তাদেরকে এই দেশের বাইরে চলে যেতে হবে, তাদেরকে তাড়িয়ে দিতে হবে, তাদেরকে উনি বিশ্বাস করেন না। এই কথা উনি বারে বারে বলেছেন। উনি বিভাজনে বিজেপির গোটা রাজনীতিটাই হলো যে মানুষের বিভাজন তৈরি করা। আমাদের বিচারধারাটা হলো আমরা সবাই মিলে আমরা একসাথে থাকতে চাই। এইটা যদি ওনাদের কথা হয় যে হাম উনকো সাথ জো হামারা সাথ হয়, তাহলে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিয়ে তারা দেখবেন কি করে? তাই জন্য এনারা নানান ধরনের ভাবে তাদেরকে ছোট করতে চাইছেন, একটা বিশেষ সম্প্রদায়কে আঘাত করতে চাইছেন, এবং সেই আঘাত করার জন্য ওনাদের পার্টি চেষ্টা করছে যাতে মানুষে মানুষে ভাগ করে একসাথে এটাকে কনসিলিডেট করা যায়। এইটাই তো ওনাদের। আমি অঙ্কনের কাছে জানতে চাইবো, অঙ্কন এখনো পর্যন্ত হিসেব বলছে প্রায় 20 লক্ষের কাছাকাছি ফর্ম বিলি করার পরেও সেগুলো জমা পড়েনি। আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এই একটা ফর্মও আর জমা পড়বে না, ধরে নিচ্ছি তারা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। কিন্তু তোমরা তো বলেছিলে অঙ্ক 1 কোটি। 20 লক্ষ আর কোথায় 1 কোটি? 20 লক্ষ দিয়ে তো সরকার বদলানো যাবে না।
সৈকতদা, আপনি দীর্ঘদিনের সাংবাদিক এবং রাজনীতির ইতিহাস নিয়ে আপনার যথেষ্ট গভীরে পড়াশুনো আছে। এই 1 কোটির গল্পটা প্রথম কে বলেছিলেন? কোনো বিজেপির নেতা বলেছিলেন? 2005 সালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোটিখানেক অনুপ্রবেশকারীকে ভোট ব্যাংক বানিয়ে রেখেছেন এ রাজ্যের বাম সরকার। আপনি একটু আগে সেই প্রসঙ্গেরও অবতারণা করেছেন। এই কোটির সংখ্যাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় 5 সালে বলেছিলেন। 5-এর পর তো এসআইআর হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যাটাকেই তো আমরা রিপিট করছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1 কোটি বলেছিলেন সেই 1 কোটিটা বাড়তে পারে, তবু কমার কোনো জায়গা নেই। কোনো এসআইআর হয়নি, কোনো ভোটার তালিকায় ঝাড়পোছ কিচ্ছু হয়নি। তাহলে এই সংখ্যাটা নিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন কেন? তৃণমূলকে প্রশ্ন করুন। আর দ্বিতীয় কথা, ভোটের হিসেবে তো আমরা 40 লাখ ডিফারেন্সে আছি। তৃণমূলের সাথে বিজেপির ভোটের পার্থক্য 40 লাখের। কিন্তু এখানে এই বিষয়টা রাজনীতির নয়, বিষয়টা আমাদের ভোটে জেতা বা ভোটে হারার নয়। বিষয়টা হচ্ছে আমার মাটিতে দাঁড়িয়ে আমার ট্যাক্সের টাকায় চলা সরকারি প্রকল্পের সুবিধা আপনারা যখন ক্যামেরার বুম নিয়ে যাচ্ছেন তখন এই অনুপ্রবেশকারীরা বলছে হ্যাঁ তৃণমূল আমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমি তো বাংলাদেশি। তাহলে আমার আপনার ট্যাক্সের টাকায় কেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পয়সা পাবে? তারা কেন সরকারি সুবিধা পাবে? তারা কেন লক্ষ্মীর ভান্ডার পাবে? তারা কেন স্বাস্থ্যসাথী পাবে? এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বৈধ নাগরিক তারা পাবে সরকারি সুবিধা। আমি অনুষ্ঠান যত এগোচ্ছে আমি একটু কনফিউজ হচ্ছি। আমি বলছি আমরা আলোচনা করছি বিহারের মতো কি কোথাও সংখ্যাটা 50 লক্ষের কাছাকাছি হবে না 50,000 হবে নাকি 50 জন হবে? এইটাই আলোচনার গুরুত্বপূর্ণ টপিক। যদি দেখা যায় সংখ্যাটা বিহারের মতো নয় তাহলে তো বাংলায় এসআইআর ব্যর্থ বলে, আর তার দায় তো আপনাদের কাছে গিয়ে পড়বে অঙ্কন বাবু। না, আমাদের কি রাজ্য সরকার বা রাজ্য সরকার আমরা এসআইআর নিয়ে লাফাচ্ছি না, আমাদেরকে বাধ্য করা হচ্ছে। এ রাজ্যের রুটি রুজির ইস্যুগুলোকে সরিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করতে চাইছেন, কারণ তার ভোট ব্যাংকে বাঁচাতে হবে। আফগানিস্তানের ভোটারদের দেখতে পাচ্ছেন না, ভবানীপুরে এতদিন ভোটার করে রেখেছেন মমতা ব্যানার্জি। এসআইআরটা আমরা চাইছি রাজ্যের স্বার্থে, আমাদের ভোটের স্বার্থে নয়। শেষ করেছে? হ্যাঁ করেছি, এবার বলুন আপনি। আমি একটা কথা বলছি যে এসআইআর কে আজ পর্যন্ত 32 জন 33 জন মানুষের মৃত্যু হয়েছে। কোথায়? এসআইআর করতে গিয়ে কত বিএলও আত্মঘাতী হয়েছে? কোনো জায়গায় এর প্রমাণ নেই। একটা পোস্টমর্টেম রিপোর্ট দেখান, পাবলিশ করুন একটা পোস্টমর্টেম রিপোর্ট। বলে গেছে, চ্যালেঞ্জ করেছি আমরা। কি বলে গেছে? ওটা আপনারা বসে লিখে দিয়েছেন, ওটা আপনারা লিখেছেন, মৃত্যু ওটা আপনারা লিখেছেন। এই তো কত বড় মিথ্যে কথা। একদম তৃণমূল লিখেছে। তাহলে পোস্টমর্টেম রিপোর্ট দেখান। কেন নির্বাচন কমিশনকে প্রেস কনফারেন্স বলতে হচ্ছে পিএম রিপোর্ট রাজ্য সরকার দিচ্ছে না? হাসপাতালগুলো আপনারা ওই মানুষের চোখ চুরি করছেন, লাশের চোখ চুরি করছেন আপনারা। বিএলওরা মারা গেছে। আরে বিএলওদের কেউ মারা যায়নি, আপনারা খুন করেছেন। কিসের প্রমাণ আছে? তৃণমূল খুন করেছে কিনা কিসের প্রমাণ আছে? আপনারা খুন করেছেন, আপনারা খুন করে এই লাশের রাজনীতি মমতা ব্যানার্জির। নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই সর্বত্র লাশের রাজনীতি মমতা ব্যানার্জির। তাহলে পিএম রিপোর্ট দিন। আরে আপনারা তো কোনোদিন জিতেননি আর জিতবেন না। ও বাবা, সারা ভারতে আপনারা মনে যেতেন। বাবা, কোথায় আছে আপনাদের দলটা? এইখানে মৃত ভোটার সাদরানির মতো জঙ্গিগুলোকে ভোটার বানিয়ে ভোটে যেতেন। সাদরানির মতো জঙ্গিগুলোকে ভোটার বানিয়ে ভোটে যেতেন। তার থেকে বড় বড় কথা শুধু টিভি চ্যানেলে চিৎকার করেন। আর 2 কোটি 33 লক্ষ মানুষ যারা আমাদের ভোট দেয়, অস্তিত্ব নেই। আপনিও তো টিভিতেই চিৎকার করছেন। বুথ লেভেলে আপনাদের কোনো সংগঠন নেই। আপনাদের থেকে বেশি বিএলএ রয়েছে, আপনাদের থেকে বেশি বিএলএ রয়েছে। আপনাকে বিএলএ এর সংখ্যা আপনাদের থেকে বেশি আমাদের, আপনি দেখে নিন। আরে বিএলওটা তো সরকারের, বিএলও তো বিএলএ বলছি, কি করে বিএলএ বলছি, কান খারাপ হয়ে গেলে দায় আমার নয়। বললেন এক্ষুনি বিএলএ বলছেন। বিএলএ বলছি। আমি একটু জানতে চাই বৈষ্ণব বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন লাল নেই, তরোয়াল নেই, নিধিরা। আরে বাবা, ঢাল নেই তো যুদ্ধ করতে নামছি না তো। ইফ ইউ ক্যান দেন ক্যাচ মি, অর্থাৎ তিনি পরিষ্কার বলেছেন পারলে আমাকে ছুঁয়ে দেখান, আমাকে ছুঁতে পারবেন না। বাংলায় কি এসআইআর আবহে পরিষ্কার বোঝা যাচ্ছে খেলা শুরু হয়ে গেছে? তৃণমূল কি খেলা শুরু করে দিল? তৃণমূল জিতবে এটা অবশ্যম্ভাবী।
ওরা স্বপ্ন দিল্লি দেখুন। থেকে যতই বহিরাগতদের দুর্বৃত্তদের নিয়ে আসুন, ওই বহিরাগতদের আপনারা ঢোকান ভোটার তালিকায়। এই বহিরাগত বলে চিৎকার করেন না, বহিরাগত আপনারা ঢোকান ভোটার তালিকায়, প্রমাণ হয়ে গেছে। সামরিক বাহিনী এসেছিল, তারপরেও বারে বারে পরাজিত হয়েছে। এবারে আর হবে না, এবার ও স্বপ্ন শেষ, সেগুড়ে বাড়ি আর হবে না। এই তো বলতে গিয়েও বিষম লেগে যাচ্ছে। নিশ্চিত পরাজয় জেনে বলতেও পারছে, এত কষ্ট হচ্ছে। আরে বাবা, শরীরটাও আর আপনার সাথ দিচ্ছে না, আপনার কথার সাথে আপনার শরীর, আপনার আত্মা সেটাও সহমত নয়। আরে এইসব আজে বাজে, আরে এবার আপনার সহমত পোষণ করছে না, এবার তৃণমূল যাচ্ছে। এইবার যেটা রাজনৈতিক মৃত্যু দেখবেন, সেটা তৃণমূলের রাজনৈতিক মৃত্যু। এসআইআর এর পর যে মৃত্যুটা হবে, সেটা তৃণমূলের রাজনৈতিক মৃত্যু হবে। আপনারা স্বপ্ন দেখছেন দাদা। এই স্বপ্ন দেখতে দেখতে 21টা রাজ্য জিতেছি, এবার 22তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ জিতবো। আজকে 26 তারিখ, সময় আছে হাতে মাত্র 8 দিন। এই 8 দিনের মধ্যে যে ফর্ম এখনো জমা পড়েনি, এই 20 লক্ষ ফর্ম কি জমা পড়বে? যদি পড়ে, তাহলে দেখা যাবে সংখ্যাটা কমেছে। আবার 9 তারিখে খসড়া প্রকাশের পর প্রকাশ্যে আসবে যে সংখ্যাটা বিহারের মতোই নামবাদের তালিকা এতটা দীর্ঘ কিনা। যদি না হয়, তাহলে এসআইআর নিয়ে আবার কোন রাজনৈতিক দল কি দাবি করেন তার দিকেও আমাদের নজর রাখতে হবে। তবে বাংলার রাজনীতি এসআইআর আবহে যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে খসড়া প্রকাশের 8-9 দিন, 10 দিন, 11 দিন আগে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আপাতত এ পর্যন্তই। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, অঙ্কন দত্ত, দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।